এখন থেকে সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতেই থাকবে হাইকোর্টের রায়। নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির তীব্র প্রতিবাদ জানালো ডাকসু ছাত্রদলের প্রার্থীরা। সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। শিগগিরই কেটে যাবে শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থা, জানালেন শিক্ষা উপদেষ্টা। কাম্য নয় বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং প্রধান উপদেষ্টার সাথে 7টি রাজনৈতিক দলের বৈঠক আজ। আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন ও সমসাময়িক ইস্যু। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। দ্রুত বিচার কাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। এ সময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে সমন্বয়কদের আটক রেখে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয় বক্তব্য দিতে। এমনটাই জানিয়েছেন জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে 11তম দিনের সাক্ষ্য গ্রহণে তিনি এসব তথ্য দেন। তিনি আরও জানান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে দুটি গ্রুপ গড়ে উঠেছিল। 2018 সালের নির্বাচনের পর পুলিশের রাজনৈতিক প্রভাব আরও বেড়ে যায়। প্রভাবশালী হিসেবে পরিচিত হয়ে ওঠেন কিছু কর্মকর্তা। ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল। মামুন বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলের ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় চেইন অফ কমান্ড মানতেন না এসব কর্মকর্তা। জবানবন্দিতে র্যাবে থাকাকালীন টাস্কফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেল সহ বহু বন্দিশালার বর্ণনাও দেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বিকেল 5টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দলগুলো ও সংগঠনটি হচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে গত রবিবার বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই বৈঠক হলেও জাতীয় নির্বাচন ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি। বিএনপি, জামাত ও এনসিপি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তার মতে, কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। অধস্তন আদালতের দায়িত্ব পালনরত বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এছাড়া 3 মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের সরাসরি নিয়ন্ত্রণ করত আইন মন্ত্রণালয়। কথা না শুনলে বদলি করা হতো প্রত্যন্ত অঞ্চলে।
যদিও নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব 1972 সালের সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু 1974 সালে এসে চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। কিন্তু পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করলে ফের পঞ্চদশে এটি আনা হয় রাষ্ট্রপতির পরামর্শে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 25 আগস্ট সংবিধানের 116 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয়, যার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি রেস্টোরড হল। এর আগে প্রথমবার ঐকমত্য কমিশনের কয়েকটি সুপারিশ উল্লেখ করা হয়। এর মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। 116 অনুচ্ছেদকে পরবর্তীতে যেভাবে সংশোধন করা হয়েছিল সেই সংশোধন সবগুলো আজকে বাতিল ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে 116 অনুচ্ছেদ 1972 সালে যেভাবে ছিল তাতে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল। পরবর্তীতে এটাকে চতুর্থ, পঞ্চম এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংশোধন করে এই কর্তৃত্ব রাষ্ট্রপতিকে দেওয়া হয়। তবে রাষ্ট্রপক্ষ এ রায় নিয়ে আপিলে যাবে কিনা তা এখনো জানা যায়নি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে শিগগিরই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। জানান, বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশের শিক্ষা খাত এখনও কাঙ্ক্ষিত রূপান্তর থেকে রয়েছে অনেক দূরে। অচল অবস্থায় এখনও দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, শীঘ্রই এসব ঘটনার সমাধান হবে। আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে শিক্ষা ব্যাহত হচ্ছে। অবভিয়াসলি এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্য না, সেটা শিক্ষকরাও চান না, ছাত্ররাও চান না, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাও এটা চান না। তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা, এবং সেখানে যে বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও সহযোগিতার হাত বাড়াচ্ছেন। কোনো ক্ষেত্রে প্রয়োজন যেটা লোকাল কমিউনিটি তারাও সেখানে এগিয়ে এসছেন। চলমান সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। তো আমার মনে হয় সমাধান খুব দ্রুত এটা হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিএনপি 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশক নির্ধারণ কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল। এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর বেগুনবাড়ি সোসাইটির সভাপতি আব্দুল শহীদ, বাড়িওয়ালা মহিউদ্দিন, ইমদাদুল হক, মুজাম্মেল হক সুমন সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ সফলভাবে আয়োজন করেছে এন্টারপ্রেনার লেড ইম্প্যাক্ট ন্যাশনাল ওয়ার্কশপ অ্যান্ড মাল্টি স্টেক হোল্ডার ডায়ালগ। এটি সুস্থ বাংলাদেশ গড়তে উদ্যোক্তাদের ক্ষমতায়ন শীর্ষক এই কর্মশালা সকালে রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে লা ভিটা হোটেল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে 120 জনের বেশি নীতি নির্ধারক, দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী, সরকারি প্রতিনিধি, কর্পোরেট ও উদ্যোক্তা সহায়ক প্রতিষ্ঠান এবং খুলনা, পটুয়াখালী ও লালমনিরহাটের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
এবার প্রবাস সংবাদ। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এডিনবরার নর্থ এডিনবরা আর্টস মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রাহিম জাকির। সঞ্চালনা করেন আলাউদ্দিন আলো। প্রধান অতিথি ছিলেন খন্দকার জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন আলমগীর কবির। বিশেষ অতিথি ছিলেন আব্দুল শহীদ, উকিল শাহ, ইমদাদুল হক বাবু সহ অনেকে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার দুঃখ এবং পরিতাপের বিষয় যেটি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হককে দেখতে গিয়ে তিনি মন্তব্য করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছিল জাতীয় পার্টি। কাউসার আহমেদের রিপোর্ট দেখুন বিস্তারিত। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নুরুল হকের উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা ফ্যাসিবাদকে সাহায্য করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে, কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। বলেন, ফ্যাসিবাদ মাথা যারা দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তো আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জানাবো খেলার খবর, থাকছে ক্রিকেট। সিরিজের দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসকে 9 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। তানজিদ তামিমের অনবদ্য ব্যাটিংয়ে ডাচদের দেয়া 104 রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় টাইগাররা। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় 14 রানে ভাঙে ডাচদের ওপেনিং জুটি। মাত্র 8 রান করে নাসুমের স্পিনে কাটা পয়েন্ট ম্যাক্স ও টাউট। পরের বলেই নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হন তেজা নিদামানরু। আর অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে মুস্তাফিজ ফেরালে 55 রানে চতুর্থ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচ শিবির। 15 বল বাকি থাকতেই তাদের ইনিংস থামে 103 রানে। জবাবে ব্যাট করতে নেমে 40 রানের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 21 বলে 23 রান করে সাজঘরে ফেরেন ইমন। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে জয়ের ভিত গড়তে থাকেন তানজিদ তামিম। নিজের অর্ধশতক তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তামিম লিটন জুটি। আগামী 3 সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মাঠে নামবে দুই দল। শিরোনামে যেমনটি দর্শক বলছিলাম যে ডাকসু নির্বাচনে সবার আগ্রহ বিনষ্টের চেষ্টা করছে একটি মহল। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডাকসু ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, নারীদের অপমান করা ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বরণ করা গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে। দেখুন সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ব্যাপক প্রচার প্রচারণা এবং বেশ কিছু অভিযোগের মধ্যেও জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নানা মতবিরোধ থাকলেও সঠিক সময়ে নির্বাচন চান শিক্ষার্থীরা। আপনারা অবশ্যই অবগত আছেন যে গতকালকে হাইকোর্টে একটি স্থগিতাদেশ দিয়েছিলেন, কিন্তু চেম্বার জজ আদালত সেই আদেশকে স্থগিত করেছেন
এখন ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হতে কোনো বাধা নেই। আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশভাবে বিজয়ী হবে ইনশাল্লাহ। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রশাসনের কাছ থেকে আশা করছি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল নির্বাচিত হলে আমরা ক্যাম্পাসে প্রকৃত যে গণতান্ত্রিক পরিবেশ সকল শিক্ষার্থীর জন্য সেই পরিবেশটা নিশ্চিত করতে চাই। এদিকে নারী শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করার প্রতিবাদে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। নারী নেতৃত্বের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানান তারা। মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয়। আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে, এটা শুধু ট্যাগিং এর জন্য নয়, যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি, এটা আমাদের কাছে প্রমাণ আছে। আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? গণ অভ্যুত্থানের সামনের সারির নারী নেত্রীদেরকে নিয়ে বারবার তারা আক্রমণ করেছে, সাইবার বুলিং করেছে। এমন কোন নারী নেত্রীকে চিনি না আমি যিনি তার কমেন্ট বক্সটি পাবলিক করে রাখতে পারেন যাতে মানুষ কমেন্ট করতে পারে। সেইখানে এসে অসভ্যের মতো, জানোয়ারের মতো তাদেরকে নিয়ে নোংরা কমেন্ট, তাদের শরীর নিয়ে, তাদের পোশাক নিয়ে, সেই আচরণের প্রেক্ষিতে কোনো দায় নেওয়া হয়নি। যেই ছাত্র শিবিরের কথা বলা হয়েছে যে ছাত্র শিবিরের কর্মীটি সেই হুমকি দিয়েছে, তার দায় ছাত্র শিবির নেয়নি। শুধু নেয়নি না তা না, সারা রাত ধরে তারা চেষ্টা করেছে কিভাবে ন্যারেটিভ তৈরি করে মানুষের চিন্তা ভাবনা অন্যদিকে ঘোরানো যায়, শিক্ষার্থীদের মনোযোগ অন্যদিকে সরানো যায়। নারীকে শ্লীলতাহানি করা হলে অভিযুক্তকে থানায় নিয়ে আটক করা হলে একটি মব সেই অভিযুক্তকে কিন্তু থানা থেকে ছাড়িয়ে এনেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন মিনিমাম একটি ব্যবস্থা নিতে পারেনি। গত কয়েকদিন আগে নির্বাচন শুরুকালীন সময় দেখেছেন ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত সহ সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান ছাত্রদলের প্রার্থীরা। প্রচার প্রচারণায় কিছুটা প্রভাব ফেলেছে যে শিক্ষার্থীদের মধ্যে কিছু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, কিন্তু পরবর্তীতে সকল সংগঠন কিন্তু রাজপথে নেমেছে এবং জানিয়েছে এবং হাইকোর্টের রায়কে রেড কার্ড দেখিয়েছে এবং পরবর্তীতে কিন্তু রাত্রে তারা কিন্তু সকল হলে হলে প্রচার প্রচারণায় গিয়েছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে ব্যাপক পরিমাণে সাড়া দিয়েছে এবং তারা কিন্তু জানিয়েছে যে আমরা ডাকসু নির্বাচন চাই, ডাকসু নির্বাচনে আমরা ভোট দিব এবং একটি সুন্দর ডাকসু নির্বাচন আমরা পেতে যাচ্ছি। শিক্ষার্থী তারা যেন ভোট দিতে আগ্রহ হারায় এই জন্য বলা হয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের হল কার্ড রিনিউ করে না, সে হল কার্ড রিনিউ করতে হবে। গত 4 থেকে 5 দিন পূর্বে হঠাৎ করে নির্বাচন কমিশন বললেন 9 সেপ্টেম্বর প্রয়োজনে আর্মি ডিপ্লয় করা হবে। আলী হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমাদের একজন সহপাঠীকে নিয়ে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলো কি আপনারা মনে করছেন সুস্থ সমাজ? কোনোভাবেই কি সুস্থ সমাজ হতে পারে এটা? গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে বলে আশা ব্যক্ত করেন সবাই। এই নির্বাচনের আচরণ যদি বারবার লঙ্ঘন হওয়ার পরও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখন থেকে সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতেই থাকবে, হাইকোর্টের রায়। নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির তীব্র প্রতিবাদ জানালো ডাকসু ছাত্রদলের প্রার্থীরা। সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। শিগগিরই কেটে যাবে শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থা, জানালেন শিক্ষা উপদেষ্টা। কাম্য নয় বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং প্রধান উপদেষ্টার সাথে 7টি রাজনৈতিক দলের বৈঠক আজ, আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন ও সমসাময়িক ইস্যু। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।